ওয়েলকাম টু অল অফ ইউ। আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় হলো সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। তো এই ক্লাসের প্রথমে আমরা যেটা জেনে নেব যে ট্রান্সফরমার কাকে বলে এবং ট্রান্সফরমার ব্যবহার করার মেন উদ্দেশ্যটা কি, অর্থাৎ ট্রান্সফরমার দিয়ে এক্স্যাক্টলি কি কাজ করা হয়। ধরো এটা হলো সোর্স, এটা হলো লোড। সোর্স মানে কি? সোর্স মানে যেখানে বিদ্যুৎ তৈরি করা হয়, আর লোড হচ্ছে সেই জায়গাটা যেখানে বিদ্যুৎ খরচ করা হয়, অর্থাৎ ইলেকট্রিক্যাল এনার্জিকে কনজাম্পশন করা হয়। তাহলে আমাদের মেন পারপাস হচ্ছে সোর্স থেকে লোডে পাওয়ারটাকে পৌঁছে দেওয়া, ইলেকট্রিক্যাল এনার্জিকে সোর্স থেকে লোডে ক্যারি করে নিয়ে যাওয়া। কিন্তু অনেক সময় দেখা যায় যে সোর্সের যে ভোল্টেজ লেভেল আর লোডের যে ভোল্টেজ লেভেল এই দুটো আলাদা, অর্থাৎ সোর্স একটা সেপারেট ভোল্টেজ লেভেল মেনটেন করে আর লোড একটা সেপারেট ভোল্টেজ লেভেল মেনটেন করে। তাহলে এই দুটো পৃথক ভোল্টেজ লেভেলে পাওয়ারকে যদি ট্রান্সফার করতে হয় তাহলে সেটা কিভাবে করা যায়? অর্থাৎ সেক্ষেত্রে তোমাদের মাঝখানে এমন একটা ডিভাইস বসাতে হবে যেটা এই ভোল্টেজের কনভার্সনটা করতে পারে। অর্থাৎ ধরা যাক এটাকে আমি ধরে নিলাম এটা হাই ভোল্টেজে আছে, হায়ার ভোল্টেজ, আর এটা লোয়ার ভোল্টেজে আছে। তাহলে হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজে যদি পাওয়ারকে ক্যারি করতে হয় তাহলে তোমাকে মাঝে এমন একটা যন্ত্র বসাতে হবে যে যন্ত্রটা হাই ভোল্টেজকে লো ভোল্টেজে কনভার্ট করতে পারে। তাহলে সেই রকম একটা যন্ত্রের প্রয়োজনীয়তা কিন্তু এই মাঝখানে রয়েছে। এখন এই যে এনার্জি ট্রান্সফারটা হবে এর সঙ্গে আরো কিছু কন্ডিশনস আছে। এই কন্ডিশনস গুলো হচ্ছে যে সোর্স থেকে লোডে ভোল্টেজের অদল বদল থাকতে পারে, ভোল্টেজ বা বেশি বা কম থাকতে পারে, কিন্তু ফ্রিকোয়েন্সিটা সেম থাকতে হবে। অর্থাৎ সোর্সের যে ইলেকট্রিক্যাল এনার্জি তার যে ফ্রিকোয়েন্সি লেভেল আর লোডের যে ইলেকট্রিক্যাল এনার্জি তার যে ফ্রিকোয়েন্সি লেভেল এই দুটোকে সেম হতে হবে। তো ফ্রিকোয়েন্সি লেভেলের কিন্তু কোনো অদল বদল থাকা চলবে না। অর্থাৎ সেপারেট ভোল্টেজ লেভেলে তারা মেনটেন হতে পারে কিন্তু ফ্রিকোয়েন্সি লেভেলটা সেম থাকে। অর্থাৎ এখানে যদি ফ্রিকোয়েন্সি লেভেল এফ হয় তাহলে এখানেও ফ্রিকোয়েন্সি লেভেল এফ হতে হবে। আর কি কন্ডিশন? আর একটা কন্ডিশন হলো যে সোর্সের যে ইলেকট্রিক্যাল সার্কিট, অর্থাৎ যে সার্কিটে সোর্সটা কানেক্টেড আছে, ধরা যাক একটা সোর্স আছে, ধরা যাক এটা একটা এসি সোর্স, সেটা এরকম একটা সার্কিটে কানেক্টেড আছে, তাহলে এটাকে আমরা বলবো সোর্স সার্কিট। ঠিক একইভাবে যদি লোডের জন্য একটা সেপারেট সার্কিট থাকে, ধরো এটা একটা লোড সার্কিট, এই যে দুটো সেপারেট সার্কিট, একটা সোর্সের সার্কিট একটা লোডের সার্কিট, এই দুটো সার্কিট কিন্তু পরস্পর আইসোলেটেড সার্কিট। অর্থাৎ এই সার্কিটের সঙ্গে এই সার্কিটের কোনো ইলেকট্রিক্যাল কানেকশন নেই। কেন নেই সেটা আমরা পরে আসবো, যে যদি থাকতো তাহলে কি অসুবিধা হতো, এগুলো আমরা পরে ডিসকাস করবো। আপাতত জেনে রাখো যে সোর্স সার্কিট এবং লোড সার্কিটের মধ্যে কোন রকম ইলেকট্রিক্যাল কানেকশন থাকে না। তাহলে ইলেকট্রিক্যাল কানেকশন যদি না থাকে তাহলে সোর্স থেকে কিভাবে আমি পাওয়ার লোডে নিয়ে যাবো? উইদাউট কোনো কানেকশন তো পাওয়ারকে নিয়ে যাওয়া সম্ভব না। তাহলে কিভাবে নিয়ে যাবো? সেক্ষেত্রে আমরা কি করবো, এখানে যে ইলেকট্রিক্যাল এনার্জিটা আছে সেই এনার্জিটাকে আমরা ম্যাগনেটিক এনার্জিতে কনভার্ট করব এবং সেই ম্যাগনেটিক এনার্জিটাকে নিয়ে যাবো আমরা সেকেন্ড সার্কিট। অর্থাৎ ফার্স্ট সার্কিট থেকে সেকেন্ড সার্কিট যে ইলেকট্রিক্যাল এনার্জিটা পৌঁছবে তার মাঝখানে একটা ম্যাগনেটিক মিডিয়াম থাকবে। অর্থাৎ ইলেকট্রিক্যাল এনার্জিটা প্রথমে ম্যাগনেটিক এনার্জিতে কনভার্ট হবে এবং ম্যাগনেটিক এনার্জিটা ফের ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে লোড সার্কিটে পৌঁছবে। তাহলে মাঝখানে যে মিডিয়ামটা, এই যে মিডিয়ামটা, এই মিডিয়ামটা হচ্ছে ম্যাগনেটিক মিডিয়াম। তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি একটা সার্কিট থেকে আরেকটা সার্কিটে উইদাউট এনি ইলেকট্রিক্যাল কানেকশন বা আইসোলেটেড কন্ডিশন যদি পৌঁছতে হয় তাহলে সেটাকে ম্যাগনেটিক্যালি আমাদের নিয়ে যেতে হবে। তাহলে এই ইলেকট্রিক্যাল এনার্জি ট্রান্সফারের ক্ষেত্রে কি কি কন্ডিশন আমরা পেলাম? এক নম্বর হচ্ছে যে দুটো আলাদা আলাদা সার্কিট, একটা সোর্স সার্কিট একটা লোড সার্কিট, তারা সেপারেট ভোল্টেজ লেভেলে মেনটেন এবং তাদের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল কানেকশন নেই। এই অবস্থাতে আমাকে পাওয়ারটাকে ট্রান্সফার করতে হবে। সেক্ষেত্রে কন্ডিশন কি কি? একটা কন্ডিশন হচ্ছে যে ফ্রিকোয়েন্সি লেভেলটা দুদিকে সেম থাকতে হবে, আর দু নম্বর হচ্ছে যে সরাসরি ইলেকট্রিক্যাল এনার্জিকে লোড সার্কিটে নিয়ে যাওয়া যাবে না, সেটাকে থ্রু ম্যাগনেটিক মিডিয়াম নিয়ে যেতে হবে। তাহলে এই দুটো কন্ডিশনকে মেনটেন করে আমাদের যদি পাওয়ারকে ট্রান্সফার করতে হয় সোর্স থেকে লোডে, তাহলে মাঝে যে ডিভাইসটাকে বসাতে হবে, যে ডিভাইস এই এতগুলো কন্ডিশনকে মেনে চলবে, সেই ডিভাইসটার নাম হচ্ছে ট্রান্সফরমার।
তাহলে ট্রান্সফরমার কি করে? ট্রান্সফরমার সবসময় করে একটা ভোল্টেজ লেভেল থেকে আরেকটা ভোল্টেজ লেভেলে কনভার্সন করে। অর্থাৎ সোর্সটা যদি একটা ভোল্টেজ লেভেলে মেনটেন হয় আর লোডটা যদি সেপারেট ভোল্টেজ লেভেলে মেনটেন হয়, তাহলে এই কনভার্সনের কাজটা ট্রান্সফরমার করতে পারে। কিন্তু এই কনভার্সন করতে গিয়ে সোর্সের ফ্রিকোয়েন্সিকে কিন্তু সে কোনো পরিবর্তন করে না, অর্থাৎ সোর্স ফ্রিকোয়েন্সি এবং লোড ফ্রিকোয়েন্সি সেম হয়। আচ্ছা, 3 নম্বর যে কাজটা করে সেটা হচ্ছে যে সোর্স সার্কিটের সঙ্গে লোড সার্কিটের কোনো ইলেকট্রিক্যাল কানেকশন ছাড়াই ও পাওয়ারটাকে ট্রান্সফার করতে পারে থ্রু ম্যাগনেটিক মিডিয়াম। তাহলে এতগুলো পারপাস কিন্তু ট্রান্সফরমারের মধ্যে দিয়ে আমাদের পারপাসটা সার্ভ। তাহলে ট্রান্সফরমার কি যদি বলা হয়, তাহলে তুমি বলতে পারো যে ট্রান্সফরমার হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস। কেন ইলেকট্রোম্যাগনেটিক? কেন? কারণ ইলেকট্রিক্যাল এনার্জিটা প্রথমে ম্যাগনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে এবং সেই ম্যাগনেটিক এনার্জিটা এগেইন ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। এই যে দ্বিমুখী কনভার্সন, এই জন্য এটাকে বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস। তাহলে ট্রান্সফরমার ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস in which generally voltage is either step up or step down. Step up, step down বলতে কি বোঝাতে চাইছি? স্টেপ ডাউন মানে হচ্ছে যদি দেখা যায় যে হাই ভোল্টেজ লেভেলটা কনভার্টেড হয়ে লো ভোল্টেজ লেভেলে পরিণত হলো, তাহলে সেটাকে আমরা বলবো স্টেপ ডাউন। আবার এর উল্টো প্রসেসটাও ট্রান্সফরমার হতে পারে, অর্থাৎ এটা যদি লো ভোল্টেজে থাকে, এটা যদি হাই ভোল্টেজে থাকে, তাহলে সেটাও কিন্তু ট্রান্সফরমারের দ্বারা হতে পারে। অর্থাৎ ট্রান্সফরমার লো ভোল্টেজকেও হাই ভোল্টেজে কনভার্ট করতে পারে। তাহলে আইদার স্টেপ আপ হতে পারে অথবা স্টেপ ডাউন হতে পারে। তাহলে ট্রান্সফরমার হচ্ছে এমন একটা ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস যেখানে ভোল্টেজ লেভেলটা আইদার স্টেপ আপ মোডে যেতে পারে বা স্টেপ ডাউন মোডে যেতে পারে, কিপিং ফ্রিকোয়েন্সি লেভেল সেম ইন বোথ দ্য সার্কিটস। এই যে টোটাল ফাংশনটা যে ডিভাইস করতে পারে তাকে আমি বলবো ট্রান্সফরমার। তাহলে ট্রান্সফরমার সম্বন্ধে তোমাদের একটা স্বচ্ছ আইডিয়া হয়েছে এবং ট্রান্সফরমারকে কেন ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস বলে এটাও বুঝতে পেরেছো। বেশ, এইবার দেখো এই যে দুটো সার্কিট আমি এঁকেছি, এই দুটো সার্কিটের মধ্যে একটা সার্কিটের একটা ওয়াইন্ডিং, এটা একটা ওয়াইন্ডিং, এটা একটা ওয়াইন্ডিং, এই দুটোকে বলা হচ্ছে ট্রান্সফরমারের ওয়াইন্ডিং। তাহলে ট্রান্সফরমারের একটা ওয়াইন্ডিং কানেক্টেড আছে কোথায়? সোর্সের সাথে, অর্থাৎ সাপ্লাইয়ের সাথে। সেই ওয়াইন্ডিংটাকে আমরা বলবো প্রাইমারি ওয়াইন্ডিং। তাহলে প্রাইমারি ওয়াইন্ডিং কাকে বলা হয়? প্রাইমারি ওয়াইন্ডিং হলো ট্রান্সফরমারের সেই ওয়াইন্ডিং যে ওয়াইন্ডিংটা সোর্স বা সাপ্লাইয়ের সাথে কানেক্টেড থাকে, অর্থাৎ সোর্স সার্কিটের মধ্যে যে ওয়াইন্ডিংটা থাকে সেটাকে আমরা বলবো প্রাইমারি ওয়াইন্ডিং। আর যে ওয়াইন্ডিংটা লোডের সাথে কানেক্টেড থাকে সেই ওয়াইন্ডিংটাকে আমরা বলবো সেকেন্ডারি ওয়াইন্ডিং। তাহলে যতক্ষণ তুমি এই ওয়াইন্ডিং গুলোকে কানেকশন না করছো ততক্ষণ পর্যন্ত কিন্তু শুধু খালি চোখে দেখে বলে দেওয়া যাবে না যে এটা প্রাইমারি এটা সেকেন্ডারি। প্রাইমারি সেই ওয়াইন্ডিংটা যে ওয়াইন্ডিংটা সোর্সের সাথে কানেক্টেড আছে। এখন যদি তুমি বলো যে না স্যার এই ওয়াইন্ডিংটা আমি লোডের সাথে কানেক্টেড না করে আমি এই ওয়াইন্ডিংটাকে সোর্সের সাথে কানেক্ট করবো আর এটাকে আমি লোডের সাথে কানেক্ট করবো, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ কোনো একটা পার্টিকুলার ট্রান্সফরমার যতক্ষণ না তুমি সোর্স বা লোডের সাথে কানেক্টেড করছো ততক্ষণ পর্যন্ত তার ওয়াইন্ডিং দুটোকে দেখে তুমি বলে দিলে যে এটা প্রাইমারি এটা সেকেন্ডারি, এটা কিন্তু বলা যাবে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে যে সেই ওয়াইন্ডিংটা তুমি কোন সার্কিটে কানেক্ট করছো। যেমন ধরো একটা ছাত্র, একটা ছেলে, সেই ছেলেটা যদি দেখা যায় যে কোনো একটা ক্লাসে কোনো একজন শিক্ষকের কাছে পড়ছে, যেমন তোমরা পড়ছো, এখন তোমাদেরকে ছাত্র পড়াও। আবার যদি তুমি আর একজন ছাত্রকে পড়াও তখন তুমি তো শিক্ষক, তাহলে কি আমি তোমাকে দেখেই বলে দেবো যে তুমি ছাত্র বা শিক্ষক, এটা বলে দেওয়া যাবে? যতক্ষণ না তুমি কোনো একটা ফাংশন করছো, যতক্ষণ তুমি একজনের কাছে শিখছো ততক্ষণ তুমি ছাত্র, আবার যখন তুমি একজনকে শেখাচ্ছ তখন তুমি শিক্ষক। তার মানে তুমি ছাত্র এবং শিক্ষক দুটোই হতে পারো। সেটা ডিপেন্ড করছে যে তুমি সেই মুহূর্তে কোন ফাংশনটা করছো তার উপর। ঠিক একই রকম ভাবে এখানেও এই ওয়াইন্ডিং দুটোই হতে পারে, এও প্রাইমারি হতে পারে আবার এই সেকেন্ডারি হতে পারে। সেটা ডিপেন্ড করছে যে এ সোর্সের সাথে কানেক্টেড আছে নাকি এ লোডের সাথে কানেক্টেড আছে। তাহলে এটা আইডিয়া পরিষ্কার হয়েছে। তাহলে প্রাইমারি সার্কিট এবং সেকেন্ডারি সার্কিটের মধ্যে তোমরা বুঝতে পেরেছো যে কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি। ওকে, তাহলে এই ট্রান্সফরমারের এই যে পুরো বিষয়টা, এই বিষয়টা কিন্তু একদম ট্রান্সফরমারের প্রাইমারি জিনিস। তাহলে এখানে একটা জিনিস তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে এই যে আমরা দেখছি যে ট্রান্সফরমারে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ, আবার লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ এই দুটোই হতে পারে, তাহলে এমন কোনো ট্রান্সফরমার কি আছে যেখানে এই ধরনের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ভোল্টেজ লেভেলকে পরিবর্তিত করে না? মানে কোনো একটা ট্রান্সফরমার কি এমন হতে পারে যেটা হাই ভোল্টেজ থাকলে সেই ভোল্টেজটাই সেকেন্ডারি সার্কিটেও মেনটেন করে, কোনো চেঞ্জ না করে, মানে কোনো ভোল্টেজের পরিবর্তন ঘটাবে না, এমন কি কোনো ট্রান্সফরমার হতে পারে? স্বাভাবিকভাবেই তোমার মনে হচ্ছে যে সেটা যদি হয় তাহলে তার পারপাস কি, মানে লাভটা কি হবে?
ভোল্টেজ যদি আমি চেঞ্জই করতে না পারলাম তাহলে ট্রান্সফরমার কেন হবে? পারপাসটা কি? কিন্তু উত্তর হচ্ছে হ্যাঁ, হতে পারে। সেই ধরনের ট্রান্সফরমারকে আমরা বলে থাকি আইসোলেটিং ট্রান্সফরমার বা ডিকাপলিং ট্রান্সফরমার। এই নাম দুটো ভালো করে মনে রাখবেন, আইসোলেটিং ট্রান্সফরমার বা ডিকাপলিং ট্রান্সফরমার, এই দুটো হচ্ছে নাম। নামটা শুনেই বুঝতে পারছো যে এই ট্রান্সফরমারটার পারপাসটা কিন্তু ভোল্টেজ লেভেলের কোনো পরিবর্তন ঘটানো নয়। এর পারপাস হচ্ছে সিম্পলি সোর্স সার্কিটটাকে লোড সার্কিট থেকে আইসোলেট করা। কিভাবে আইসোলেট করা? ইলেকট্রিক্যালি আইসোলেট করা। অর্থাৎ এখানে এই যে দুটো সার্কিটের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল কানেকশন নেই, এইটাই এই মানে ডিসকানেকশন বা এই আইসোলেশনটা পাওয়াটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। কি বলতে পারো এই আইসোলেশন পেয়ে লাভ কি? সেটা আমি পরে আসছি, সেটা আমি এখনই তোমাদের বললে বুঝতে পারবে। সেই জন্য সিম্পল আইসোলেশনটাই যেখানে মূল উদ্দেশ্য, যেখানে ভোল্টেজ কমাবার একটা উদ্দেশ্য নয়, সেই ধরনের ট্রান্সফরমারকে আমরা বলবো আইসোলেটিং ট্রান্সফরমার বা ডিকাপলিং ট্রান্সফরমার। তাহলে ট্রান্সফরমার কত রকম হতে পারে? ট্রান্সফরমার তিন রকমের হতে পারে। একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, যেখানে লো ভোল্টেজটাকে বাড়িয়ে হাই ভোল্টেজ পরিণত করা হয়। স্টেপ ডাউন ট্রান্সফরমার দু নম্বর, যেখানে হাই ভোল্টেজকে কমিয়ে লো ভোল্টেজে পরিণত করা হয়। আর একটা হচ্ছে আইসোলেটিং ট্রান্সফরমার, যেখানে কোনো কমা বাড়া কিছু করা হয় না, যে ভোল্টেজ লেভেল প্রাইমারি সার্কিটে থাকে সেই ভোল্টেজ লেভেলটা সেকেন্ডারি সার্কিটেও মেনটেন করা হয়। সেখানে মেন পারপাসটা হচ্ছে শুধুমাত্র আইসোলেশন, অর্থাৎ প্রাইমারি সার্কিটের সঙ্গে সেকেন্ডারি সার্কিটের কোনো রকম কানেকশন থাকবে না, এইটা মেনটেন করাটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। এবং এই ট্রান্সফরমারগুলো কিন্তু একবারে যে বাজে ট্রান্সফরমার বা মানে কোনো মানে নেই এরকম ব্যাপারটা নয়। এই ট্রান্সফরমারগুলো যথেষ্ট দামি ট্রান্সফরমার এবং এগুলো পাওয়ার সিস্টেমের বিশেষ বিশেষ জায়গায় ব্যবহৃত হয়, যেগুলোর কিন্তু যথেষ্ট গুরুত্ব আছে। সুতরাং ভোল্টেজ লেভেল কমা বাড়া করছে না মানে সেই ট্রান্সফরমারটার কোনো গুরুত্ব নেই, এটা ভাবলে কিন্তু ভুল হবে। তাহলে ট্রান্সফরমার সম্বন্ধে বেসিক আইডিয়াটা পেয়েছো। এরপরে পরবর্তী ট্রান্সফরমারের যে বাকি জিনিসগুলো রয়েছে সেখানে আমরা আসছি। এখন এই কথাটা সত্যি যে আমাদের সিস্টেমে আমরা যত ট্রান্সফরমার ব্যবহার করি তার 99% ট্রান্সফরমারে কিন্তু আইদার স্টেপ ডাউন বা স্টেপ আপ। আইসোলেটিং ট্রান্সফরমারের ব্যবহার কিন্তু খুবই কম, অর্থাৎ এর অ্যাপ্লিকেশনটা হচ্ছে খুব রেয়ার। এখন এই যে আমি বললাম স্টেপ ডাউন বা স্টেপ আপ, লক্ষ্য করে দেখো, আমরা যদি মনে করি এই ট্রান্সফরমারটা হচ্ছে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, তার মানে কি? তার মানে এটা হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে কনভার্সন করছে। এখন আমি যদি সোর্সটাকে খুলে গিয়ে এইদিকে লাগিয়ে দিই আর লোডটাকে এইদিকে লাগিয়ে দিই, তাহলে কি হবে? তাহলে কিন্তু এটা স্টেপ ডাউন না থাকবে না, স্টেপ আপ হয়ে যাবে। কেন না? আমি সোর্সটাকে লাগিয়েছি লো ভোল্টেজ সার্কিট আর লোডটা আছে হাই ভোল্টেজ সার্কিট, অটোমেটিক্যালি এটা তখন কি করছে? স্টেপ আপ করছে। তার মানে কোনো একটা ট্রান্সফরমার স্টেপ ডাউন মোডে আছে। ধরো এই আমি ধরে নিলাম যে এই সাইডের ভোল্টেজ হচ্ছে 11,000 ভোল্ট আর এই সাইডের ভোল্টেজ হচ্ছে 400 ভোল্ট। তার মানে এটা কি করছে? স্টেপ ডাউন করছে। আমি সোর্সটাকে এইদিকে লাগিয়েছি, তার মানে 11,000 ভোল্টের একটা উৎস বা একটা সোর্স আমি এদিকে লাগিয়েছি, সেটাকে ও কনভার্ট করে এখানে 400 ভোল্টে পরিণত করছে। এখন যদি আমি এটাকে চেঞ্জ করে দিয়ে ধরো এই লোডের জায়গাতে আমি একটা সোর্সকে কানেক্ট করে দিই, যেটা 400 ভোল্টের সোর্স, তাহলে এইদিকে তুমি কত ভোল্টেজ পাবে? এইদিকে এই টার্মিনাল দুটোর অ্যাপ্রক্সিমেট তুমি ভোল্টেজ পাবে নিশ্চয়ই 11,000 ভোল্টেজ পাবে। তার মানে যে ট্রান্সফরমারটা 11,000 ভোল্টেজকে কমিয়ে 400 ভোল্ট করছিল, এখন যদি আমি 400 ভোল্টের একটা সোর্স এইদিকে লাগিয়ে দিই, তাহলে কি করবে? ও তখন এইদিকে বাড়াবে। তার মানে একই ট্রান্সফরমার স্টেপ ডাউন এবং স্টেপ আপ দুটো মোডেই কাজ করবে। এইটা কিন্তু খুব ভালো করে তোমাদের মাথায় ঢোকাতে হবে। অর্থাৎ একটা ট্রান্সফরমার কিন্তু দেখেই বলে দিলে যে এটা স্টেপ আপ ট্রান্সফরমার অথবা ওটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, এরকম কিন্তু বলে দেওয়া যায়। অর্থাৎ যে ট্রান্সফরমারটা স্টেপ আপ সেই ট্রান্সফরমারটাই কিন্তু স্টেপ ডাউন মোডে কাজ করতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা এই যে সোর্সের পজিশনটাকে চেঞ্জ করে দিলাম, এইদিকে ছিল হঠাৎ করে এইদিকে নিয়ে চলে গেল, তাহলে এই সার্কিটটা আগে প্রাইমারি ছিল, এখন এই সার্কিটটা প্রাইমারি হয়ে গেল। তাহলে আমরা কি বলতে পারি যে এই যে ওয়াইন্ডিং দুটো, এই দুটোকে আমরা কি নাম দেবো? এই ওয়াইন্ডিং দুটোর নাম এক্স্যাক্টলি কি হওয়া উচিত? এটার নাম কি প্রাইমারি হওয়া উচিত? ভুলে অসুবিধা কি হবে? যে যখনই আমি সোর্সটাকে খুলে নিয়ে গিয়ে অন্যদিকে লাগিয়ে দেবো তখন তো এইটা প্রাইমারি হয়ে যাবে। তাহলে যে ওয়াইন্ডিংটাকে তুমি এতক্ষণ প্রাইমারি বলে আসছি, সেটা দেখা গেল হঠাৎ সেকেন্ডারি হয়ে গেছে। আর সোর্সটা যেহেতু উল্টো দিকে কানেক্টেড হয়ে গেছে, সুতরাং এখন সেকেন্ডারিটা প্রাইমারি হয়ে গেছে। তাহলে প্রাইমারি সেকেন্ডারি এই টার্মগুলো ব্যবহার না করে আমরা যদি বলি বেটার যে হাই ভোল্টেজ ওয়াইন্ডিং এবং লো ভোল্টেজ ওয়াইন্ডিং, সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। অর্থাৎ আমার কোনো একটা ট্রান্সফরমার, ধরো এই সাইডটা 11,000 ভোল্ট আছে, তার মানে এটা হাই ভোল্টেজ ওয়াইন্ডিং, আর এই সাইডটা 400 ভোল্ট আছে, মানে দ্যাট ইজ লো ভোল্টেজ ওয়াইন্ডিং।
তুমি সোর্স যেদিকে নিয়ে যাবে না তাতে কিন্তু এই দুটোর কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ যে লো ভোল্টেজ ছিল সে লো ভোল্টেজই থাকবে, আর যে হাই ভোল্টেজ ছিল সে হাই ভোল্টেজই থাকবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে কোনো একটা ট্রান্সফরমারের যে দুটো ওয়াইন্ডিং, সেই ওয়াইন্ডিং দুটোর নামকরণটা আমরা প্রাইমারি সেকেন্ডারি এরকম ভাবে না করে আমরা যদি বলি লো ভোল্টেজ ওয়াইন্ডিং ও হাই ভোল্টেজ ওয়াইন্ডিং, সেটা বেশি অ্যাক্টিভ হয়ে যাবে, কারণ সেটা পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এটা একটা পয়েন্ট মাথায় ঢুকিয়ে নাও। আর 2 নম্বর যেটা একটু আগেই বললাম আমি, যে ট্রান্সফরমারকে কিন্তু এরকম ভাবে স্টেপ আপ বা স্টেপ ডাউন বলে একটা স্ট্যান্ড মেরে দেওয়া যায় না। কোনো একটা ট্রান্সফরমারকে এরকম ফিক্সড ওয়েতে বলে দেওয়া যায় না যে এটা স্টেপ আপ ট্রান্সফরমার বা স্টেপ ডাউন ট্রান্সফরমার। তার মানে একটা স্টেপ আপ ট্রান্সফরমার আমরা চাইলে সেটাকে স্টেপ ডাউন মোডে কাজ করাতে পারি, আবার স্টেপ ডাউন ট্রান্সফরমারকে চাইলে আমরা স্টেপ আপ মোডে কাজ করাতে পারি। এখন তোমার একটা আইডিয়া থাকা উচিত যে জেনারেলি আমরা স্টেপ আপ ট্রান্সফরমার কোথায় ব্যবহার করি আর স্টেপ ডাউন ট্রান্সফরমারই বা কোথায় ব্যবহার করি। এটা মনে রাখবে যে আমাদের যত ট্রান্সফরমার আছে, আমি তো একটু আগে বললাম তোমাকে যে আইসোলেটিং ট্রান্সফরমারটা রেয়ার অ্যাপ্লিকেশন, মানে এর ব্যবহার অত্যন্ত কম। এটা যদি আমি বাদই দিই যে ধরা যাক ওটা নাই, তাহলে বেশিরভাগ ট্রান্সফরমারে কি আইদার স্টেপ আপ অথবা স্টেপ ডাউন। তাহলে সেই স্টেপ আপ এবং স্টেপ ডাউনের মধ্যে একমাত্র দেখা যায় স্টেপ আপ ট্রান্সফরমার সেইখানেই দেখা যায় যেখানে ভোল্টেজটাকে বাড়ানোর প্রয়োজনীয়তা আছে। এই বাড়ানোর প্রয়োজনীয়তা একমাত্র লক্ষ্য করা যায় পাওয়ার স্টেশন। সেই পাওয়ার স্টেশনে গেলে তোমরা একটা বড় ট্রান্সফরমার দেখতে পাবে যেটাকে বলা হয় জেনারেটিং ট্রান্সফরমার। অর্থাৎ সেটার কাজটা কি, জেনারেটর থেকে যে ভোল্টেজটা বেরোচ্ছে বা জেনারেটর যে ভোল্টেজটা উৎপাদন করছে সেই ভোল্টেজটাকে বাড়িয়ে ওর ট্রান্সমিশন লাইনে অনেক বেশি ভোল্টেজ উৎপন্ন করে। এই ভোল্টেজ, এই যে ট্রান্সফরমারটা, এই ট্রান্সফরমারটাই হচ্ছে আমাদের সিস্টেমের একমাত্র স্টেপ আপ ট্রান্সফরমার। সেটা কত ভোল্টেজে কনভার্ট করে? মোটামুটি তুমি ধরে নাও যে একটা জেনারেটর থেকে যে ভোল্টেজ উৎপন্ন হয় সেটা 11 কেভি। আমি লাইন ভোল্টেজ যদি বলি, তাহলে 11 কেভি মতো একটা ভোল্ট, মানে 11,000 ভোল্ট, সেরকম একটা জেনারেশন ভোল্টেজ আমরা পেতে পারি একটা জেনারেটর থেকে। 11 থেকে 22 কেভির মধ্যে মোটামুটি জেনারেটিং ভোল্টেজের রেঞ্জটা হচ্ছে 11 কেভি থেকে 22 কেভির মধ্যে। এই ভ্যালুটা তোমরা একটু মনে রাখবে। সেই ভোল্টেজটাকে বাড়িয়ে আমাদের কত করতে হবে? আইদার 220 কেভি বা 400 কেভি। আমাদের যে ট্রান্সমিশন লাইনের যে ভোল্টেজ, ট্রান্সমিশন লাইন মানে তোমরা জানো যে মাঠে যে বড় বড় টাওয়ারগুলো গেছে ওগুলোকে ট্রান্সমিশন টাওয়ার, সেখানে যে ভোল্টেজ থাকে সেটা আইদার 220 কেভি মানে 2,20,000 ভোল্ট অথবা 400 কেভি মানে 4 লক্ষ ভোল্ট। তাহলে আমাকে কি করতে হচ্ছে? 11,000 ভোল্টেজটাকে বাড়িয়ে 4 লক্ষ ভোল্টেজে তুলতে হচ্ছে। এই তোলার কাজটা কে করবে? এই তুলতে গিয়ে কিন্তু ফ্রিকোয়েন্সি কোনো কনভার্সন করা চলবে না, এবং সেক্ষেত্রে ওই ব্যাপারটাও মাথায় রাখতে হবে যে প্রাইমারি সার্কিটের সঙ্গে সেকেন্ডারি সার্কিটের কোনো ইলেকট্রিক্যাল কানেকশন থাকবে না, মাঝে একটা ম্যাগনেটিক মিডিয়াম। এই কন্ডিশনগুলো ফিল আপ করে আমাদের যদি ভোল্টেজটাকে স্টেপ আপ করতে হয়, তাহলে সেখানে আমাকে একটা ট্রান্সফরমার বসাতে হবে। সেই ট্রান্সফরমারটাকে বলা হয় জেনারেটিং ট্রান্সফরমার। তাহলে জেনারেটিং ট্রান্সফরমার হচ্ছে আমাদের সিস্টেমের একমাত্র ট্রান্সফরমার যে ট্রান্সফরমারটা স্টেপ আপ ট্রান্সফরমার হিসেবে কাজ করে। আর বাকি যত ট্রান্সফরমার তুমি যেখানে সেখানে দেখতে পাবে, ধরো তোমার পাড়ার মোড়ে একটা ট্রান্সফরমার বসানো আছে, বা তুমি কোনো একটা সাবস্টেশনে ভিজিট করতে গেলে সেখানে একটা ট্রান্সফরমার দেখতে পেলে, এই সব ট্রান্সফরমারগুলো হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। ইভেন তোমার বাড়িতে ছোটখাটো ডিভাইস আছে, ধরো তোমার একটা রেডিও আছে, তোমার একটা কোনো ইলেকট্রনিক ডিভাইস আছে, বা যেখানে যেখানে ট্রান্সফরমার অ্যাপ্লিকেশন আছে, বা ধরো তোমার একটা কোনো ব্যাটারি চার্জার আছে, এই সমস্ত জায়গাতে যে ট্রান্সফরমারগুলো থাকে সেই ট্রান্সফরমারগুলো সবই কিন্তু স্টেপ ডাউন ট্রান্সফরমার। অর্থাৎ সেখানে ইনপুট ভোল্টেজের থেকে আউটপুট ভোল্টেজটা কম হয়। তাহলে আমরা সংক্ষেপে কি বললাম যে আমাদের যত রকম ট্রান্সফরমার আমরা ব্যবহার করি তার মধ্যে সব থেকে কম ব্যবহৃত হয় আইসোলেটিং ট্রান্সফরমার, তারপর হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, আর সব থেকে বেশি ব্যবহৃত হয় স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে সমস্ত ট্রান্সফরমারগুলোকে যদি আমরা 100% ধরি, তাহলে মোটামুটিভাবে তুমি ধরে নিতে পারো 95% হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। একমাত্র জেনারেটিং স্টেশনে তুমি একটা বড় জেনারেটিং ট্রান্সফরমার দেখতে পাবে, জিটি, যেটাকে বলে সংক্ষেপে জিটি মানে হচ্ছে জেনারেটিং ট্রান্সফরমার। সেইটাই হচ্ছে একমাত্র স্টেপ আপ ট্রান্সফরমার আমাদের সিস্টেমে। আর আগেই তো বললাম যে আইসোলেটিং ট্রান্সফরমার খুব রেয়ার। তাহলে এই হচ্ছে তোমার ট্রান্সফরমারের যাবতীয় পিকচার। এখন এখানে একটা জিনিস খুব জানার প্রয়োজন আছে, সেটা হলো যে ট্রান্সফরমারে এই যে ভোল্টেজের পরিবর্তন ঘটানো হয়, এই ভোল্টেজের পরিবর্তন ঘটাতে গিয়ে কারেন্টের অবস্থাটা কেমন, অর্থাৎ এই যে দুটো সার্কিট, প্রাইমারি সার্কিট এবং সেকেন্ডারি সার্কিট, সেখানে কারেন্ট কোথায় বেশি থাকে কোথায় কম থাকে। ধরা যাক একটা ট্রান্সফরমার, তার ধরো এটা প্রাইমারি সার্কিট, এটা সেকেন্ডারি সার্কিট। এখন এখানে আমি ধরলাম হাই ভোল্টেজ, এখানে ধরলাম লো ভোল্টেজ, অর্থাৎ এখানে ভোল্টেজ বেশি আছে, এখানে কম আছে। তাহলে এখানে যে কারেন্টটা ফ্লো করছে I1, আর এখানে যে কারেন্টটা ফ্লো করছে I2,
এদের মধ্যে কে বেশি বা কে কম হবে। এটা মনে রাখবেন যে ভোল্টেজের বাড়া কমা হতেই পারে, একটা ট্রান্সফরমার ভোল্টেজকে স্টেপ আপ স্টেপ ডাউন করতেই পারে, কিন্তু পাওয়ারকে কিন্তু সেটা করা যায়। অর্থাৎ প্রাইমারি সার্কিটে যে পাওয়ার থাকবে মোটামুটি ভাবে সেম পাওয়ার তুমি সেকেন্ডারি মানে আউটপুট সার্কিটেও তুমি পাবে। অর্থাৎ প্রাইমারি সার্কিটের যে পাওয়ার, পাওয়ার মানে কি পাওয়ার? অ্যাপারেন্ট পাওয়ার, অর্থাৎ V ইনটু I। সেকেন্ডারি সার্কিটের যে অ্যাপারেন্ট পাওয়ার সেটা মোটামুটি ভাবে একই রকম হবে। এটা পরে আমি তোমাদের প্রুভ করে দেখাবো যে কিভাবে আসছে। আপাতত জেনে রাখো যে ভোল্টেজের কমা বাড়া হতেই পারে, কিন্তু তার সঙ্গে পাওয়ারের কোনো সম্পর্ক নেই। পাওয়ারটা মোটামুটি ভাবে একই রকম থাকে বা একই লেভেলে থাকে। হুবহু একই লেভেলে থাকে না, জেনারেলি প্রাইমারি সার্কিটে যে পাওয়ারটা থাকে তার তুলনায় সামান্য কম পাওয়ার সেকেন্ডারি সার্কিটে পাওয়া যায়। তাহলে বাকি পাওয়ারটা যায় কোথায়? সেটা মেশিনে লস হয়ে যায়। কারণ মেশিন যখন অন থাকে তখন সেখানে মেশিনে একটু হিটিং হয়। সেই হিটিং গুলো কি কি কারণে হয় না হয় এগুলো আমি পরে পড়াবো। আপাতত জেনে রাখবো যে এমন কোনো মেশিন পৃথিবীতে নেই যেটা লসলেস, যে কোনো লস নেই, এরকম কোনো মেশিন হতে পারে না। প্রত্যেক মেশিনে কিছু না কিছু লস আছে, কোথাও বেশি কোথাও কম। ট্রান্সফরমারে সেই লসের পরিমাণটা খুব কম, যার ফলে আমরা বলতে পারি যে আমরা যদি 100% পাওয়ার ইনপুট সার্কিটে দিই তাহলে মোটামুটি ভাবে এখানে 95 থেকে 98% পাওয়ার তুমি সেকেন্ডারি সার্কিটে পাবে। মানে সামান্য লস 2 থেকে 3% লস মেশিনে হতে পারে। তাহলে সেটাকে যদি নেগলেক্ট করি তাহলে আমি বলতে পারি যে প্রাইমারি পাওয়ার এবং সেকেন্ডারি পাওয়ার সেম। অর্থাৎ প্রাইমারির যে ভোল্টেজ V1 আর প্রাইমারির কারেন্ট I1 এই দুটোর গুণফল, আর সেকেন্ডারি ভোল্টেজ V2 আর সেকেন্ডারি কারেন্ট I2 এই দুটোর গুণফল মোটামুটি ভাবে সেম ধরে নিতে পারো, নেগলেক্টিং দ্য লসেস। তাহলে তা যদি হয় তাহলে আমরা কি বলতে পারি যে V1 বাই V2 সমান I2 বাই I1, অথবা V ভ্যারিজেস 1 বাই I, তার মানে V এর সঙ্গে I টার ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমরা কি লিখতে পারি? V1 I1 সমান V2 I2 সমান সাপোজ কনস্ট্যান্ট। তার মানে কি হলো? VI এই প্রোডাক্টটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে V ইকুয়াল টু K বাই I, তার মানে V ভ্যারিজেস 1 বাই I। তাহলে V এর সঙ্গে I এর সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক। তার মানে যে সার্কিটে ভোল্টেজ বেশি সেই সার্কিটে কারেন্ট কম, অর্থাৎ সেখানে তোমাকে সরু তার লাগে। মানে এখানে যে তারটা দেবে তুমি সেই তারটা সরু হবে না মোটা হবে, অর্থাৎ এখানে যে প্রাইমারি ওয়াইন্ডিংটা আছে সেই প্রাইমারি ওয়াইন্ডিং এর থিকনেস কেমন হবে, সেটা সরু তার দিয়ে করবে না মোটা তার দিয়ে করবে। এই ব্যাপারে যদি তোমাকে একটা ডিসিশন নিতে বলা হয় তুমি কি করবে? সেটা কিসের ভিত্তিতে তুমি ঠিক করবে? সেটা ঠিক করবে কারেন্টের ভিত্তিতে। একটা তার কতটা মোটা হবে বা কতটা সরু হবে এটা ডিপেন্ড করে ওই তারের মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে তার উপর। তাহলে যে সার্কিটে ভোল্টেজ বেশি মানে যে ওয়াইন্ডিংটাতে ভোল্টেজ বেশি আছে সেই ওয়াইন্ডিং এ কারেন্ট কম হবে, তবে তো তাদের গুণফলটা সমান থাকে। আর যদি ভোল্টেজও বেশি হয় কারেন্টও বেশি হয় তাহলে কি হবে? দুটোই পাওয়ারটা বেশি হয়ে গেলে তখন সেখানে মোটা তার দিতে হবে। এবং মোটা তার না সরু তার এটা কোনো বিচার্য বিষয় না। বিষয়টা আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে ভোল্টেজ বেশি হলে কারেন্টটা কম হবে এবং ভোল্টেজের সঙ্গে কারেন্টের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। এই জায়গাটা বুঝতে গিয়ে ছাত্ররা খুব অসুবিধার মধ্যে পড়ে যায়, কারণ তারা এতদিন পর্যন্ত যে পড়ে এসেছে ওহমস লতে, সেখানে তারা শিখেছে V ভ্যারিজেস I, অর্থাৎ ভোল্টেজ বেশি হলে কারেন্টটা বেশি হবে, এটাই তারা শিখে কিন্তু বড় হয়েছে। হঠাৎ ট্রান্সফরমার করতে গিয়ে তারা শিখতে পারছে যে V ভ্যারিজেস 1 বাই I। তাহলে কি ওহমস লটা মানে না? ট্রান্সফরমার কি ওহম লকে মানে না? আর যদি না মানে তাহলে কেনই বা মানে? এই জায়গাগুলো কিন্তু ছাত্রদের মধ্যে পরিষ্কার হওয়ার দরকার আছে। জেনারেলি বইগুলোতে এরকম ডিটেলসে কিছু লেখা থাকে, তারপরে ছাত্ররা খুবই কনফিউজ ফিল করে। এই জায়গাটা আমি একটু তোমাদের ভালো করে বোঝাতে চাইছি, ভালো করে শোনার চেষ্টা করবো। সেটা হচ্ছে যে ওহমস লতে যে বলা হয়েছিল V ভ্যারিজেস I, সেখানে কিন্তু ব্র্যাকেটে কোনো কন্ডিশন ছিল না। কন্ডিশনটা কি? এখানে কি কন্ডিশন আছে? এখানে কন্ডিশন হচ্ছে যে প্রাইমারি সার্কিট এবং সেকেন্ডারি সার্কিট দুটোতে পাওয়ারটাকে সেম থাকতে হবে। এই কন্ডিশনটা মেনটেন করতে গিয়েই তাদের মধ্যে সম্পর্কটা একটু ব্যস্তানুপাতিক হয়ে গেছে। কিন্তু ওহম লতে কিন্তু এই ধরনের পাওয়ারকে সেম রাখতে হবে এরকম কোনো কথা বলা ছিল না, অর্থাৎ ওটা আনকন্ডিশনাল ছিল। অর্থাৎ কোনো একটা সার্কিটে যদি পাওয়ারটাকে সেম রাখতে হবে এরকম কোনো কন্ডিশন তুমি সেট করে না দাও, যে পাওয়ার চাইলে বাড়তে পারে পাওয়ার চাইলে কমতে পারে, এরকম যদি ফ্রিডম তুমি রাখো তাহলে সেখানে ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়বে। যেমন ধরো একটা সার্কিট আমি জানি, ধরো এরকম একটা 2 ওহম রেজিস্ট্যান্স, এখানে একটা আমি ধরলাম এটা একটা 10 ভোল্টেজ সোর্স, এখানে কারেন্ট হচ্ছে ধরো কারেন্ট কত 10/2 মানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। এখন যদি এই ব্যাটারিটাকে এই যে ব্যাটারি বা সোর্স সেটাকে বাড়িয়ে তুমি 20 ভোল্ট করে দাও, 10 এর জায়গায় 20 করে দাও, আর ভোল্টেজ মানে ওহমটা রেজিস্ট্যান্সটা সেমই থাকে 2 ওহমই থাকে, তাহলে এখানে কারেন্ট ফ্লো কত 10 অ্যাম্পিয়ার।
যেহেতু এখানে সোর্সটা বেড়ে গেছে সুতরাং কারেন্টও বেড়ে যাবে। এই যে সার্কিটটা এখানে তুমি কি দেখতে পাচ্ছ যে ভোল্টেজ দ্বিগুণ হয়ে গেলে কারেন্টও দ্বিগুণ হয়ে যাচ্ছে, কারণ ভোল্টেজের সঙ্গে কারেন্ট সমানুপাতিক, ব্যস্তানুপাতিক নয়। তাহলে এক্ষেত্রে কেমন হচ্ছে, এক্ষেত্রে তো সার্কিট একটাই, এখানে তো দুটো সার্কিট নেই যে এই দুটো সার্কিটের মধ্যে পাওয়ারটাকে সেম রাখতে হবে, এরকম তো কোনো কন্ডিশন আর বলা হয়নি। আমি যখন এই সোর্সটাকে চেঞ্জ করে 20 ভোল্ট করে দিয়েছি অটোমেটিক্যালি এর পাওয়ারও বেশি, তাহলে পাওয়ারটা বেড়ে গেছে, বেড়ে যাওয়ার ফলে কারেন্টও বেড়ে গেছে। তাহলে পাওয়ারটা যদি চেঞ্জ করবার প্রভিশন থাকে তাহলে সেখানে কিন্তু ওহমস লটা অ্যাপ্লিকেবল হবে। আর যেখানে পাওয়ারটাকে তুমি কনস্ট্যান্ট করে দিচ্ছ, দুটো সার্কিটের মধ্যে তুলনা করছো এবং বলছো যে দুটো সার্কিটের পাওয়ারটা সেম আছে, সেখানে কিন্তু ওহমস ল অ্যাপ্লিকেবল হবে না, এবং সেক্ষেত্রে ভোল্টেজের সঙ্গে কারেন্টের সম্পর্কটা ব্যস্তানুপাতিক হয়ে যাবে। তাহলে ট্রান্সফরমারের ক্ষেত্রে ওহমস ল অ্যাপ্লিকেবল কি অ্যাপ্লিকেবল নয়, এই ধরনের আলোচনাগুলোই বোগাস আলোচনা, এই আলোচনাটাই আসে না। কেননা ওহমস লতে যে কন্ডিশনটা ছিল সেই কন্ডিশনগুলো কিন্তু এখানে নেই, যার ফলে ওহমস ল মানা না মানার কোনো প্রশ্ন এখানে হচ্ছে না। তাহলে আমি কি বলতে পারি যে দুটো সার্কিটে যখন আমি পাওয়ারটাকে সেম রেখে দিচ্ছি তখন কিন্তু যেখানে ভোল্টেজ বেশি হবে সেখানে কারেন্ট কম হবে। তাহলে যদি ধরো একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, অর্থাৎ হাই ভোল্টেজকে লো ভোল্টেজ করছে এরকম একটা ট্রান্সফরমার হয়, তাহলে সেখানে কোন সার্কিটে কারেন্ট বেশি হবে? নিশ্চয়ই যে সার্কিটে ভোল্টেজ বেশি আছে সেখানে কারেন্ট কম হবে, অর্থাৎ প্রাইমারি সার্কিটে কারেন্ট কম হবে, সেকেন্ডারি সার্কিটে যেহেতু লো ভোল্টেজ আছে ওখানে কারেন্ট বেশি হবে। তাহলে কোন সার্কিটে কোন ওয়াইন্ডিংটাতে তুমি মোটা তার দেবে? যেখানে কারেন্ট বেশি আছে সেখানে তোমাকে মোটা তার দিতে হবে, অর্থাৎ একটা স্টেপ ডাউন ট্রান্সফরমারের সেকেন্ডারি সার্কিটে তোমাকে মোটা তার দিতে হবে, আর প্রাইমারি সার্কিটে তোমাকে সরু তার দিয়ে ওয়াইন্ডিংটা ডিজাইন করতে হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো? তাহলে এই জায়গাটা কিন্তু আইডিয়াটাকে খুব পরিষ্কার রাখবে, এই জায়গাটা অনেক ছেলেই কিন্তু ঘুরিয়ে ফেলে। এখন ছাত্রদের মধ্যে একটা জানার আগ্রহ থাকে অনেক সময় যে একটা ট্রান্সফরমারের সাইজ কেমন হবে। যারা ট্রান্সফরমার তোমরা দেখেছো তারা অনেকেই জানো যে ট্রান্সফরমারের সাইজ কেমন হয়, তবে কত ধরনের ট্রান্সফরমার তোমরা দেখেছো আমার জানা নেই। তোমরা এটা মনে রাখবে যে ট্রান্সফরমারের অ্যাপ্লিকেশন কিন্তু বিভৎস, ব্যাপক, বহু সার্কিটের ট্রান্সফরমার ইউজ হয়। একদম ছোটখাটো ইলেকট্রনিক সার্কিটেও তুমি ছোট ছোট ট্রান্সফরমার দেখতে পাবে, আবার বিশাল বড় ট্রান্সফরমার, একটা পাওয়ার স্টেশনের যে ট্রান্সফরমার থাকে সেটা প্রায় 1 তলা বাড়ির সমান বড়, তার মানে একটা বিরাট বড় ট্রান্সফরমার, এরকম ধার উঁচু করে দেখতে হবে। তাহলে বুঝতেই পারছো যে ট্রান্সফরমারের সাইজের ভ্যারিয়েশনটা কেমন হতে পারে। তুমি ছোট একটা ইলেকট্রনিক সার্কিটে যে ট্রান্সফরমারগুলো বাজারে পাওয়া যায় সেগুলো কিন্তু অনায়াসেই পকেটে ভরে নিয়ে চলে যাবে, তাহলে তার ওজন কত হবে? কয়েক গ্রাম হবে। আর বড় ট্রান্সফরমার যেগুলো ধরো ওই পাওয়ার স্টেশনে থাকে বা সাব স্টেশনের বড় ট্রান্সফরমার তুমি দেখতে পাবে, সেগুলো কয়েকশো টন ওজন হতে পারে। তাহলে ট্রান্সফরমারের সাইজের ভ্যারিয়েশনটা বুঝতে পারছো যে কি বিশাল রেঞ্জের ট্রান্সফরমারের সাইজ ভ্যারি করতে পারে। আর ট্রান্সফরমারের একটা বিশেষ উপযোগিতা আমি তোমাদের বলি, একটু আগেই তোমাদের বললাম, সেটা হচ্ছে যে ট্রান্সফরমার এমন একটা ডিভাইস যেখানে কোনো রোটেটিং পার্টস, মানে ইলেকট্রিক্যাল মেশিন, তুমি বহু রকমের ইলেকট্রিক্যাল মেশিন পড়বে, জেনারেটর পড়বে, মোটর পড়বে, আর অন্যান্য ইলেকট্রিক্যাল মেশিন পড়বে, সেখানে তুমি দেখতে পাবে যে কোনো না কোনো একটা রোটেটিং পার্ট আছে, অর্থাৎ কোনো একটা ডিভাইস বা কোনো একটা পার্টস সেখানে ঘুরছে, রোটেটিং অবস্থাতে আছে। কিন্তু ট্রান্সফরমারই হচ্ছে এমন একমাত্র ডিভাইস, একমাত্র ইলেকট্রিক্যাল মেশিন যেখানে কোনো রোটেটিং পার্ট নেই। তাহলে সেই ট্রান্সফরমার মানে সেই ট্রান্সফরমার ডিভাইসটাকে আমরা কি বলতে পারি? একটা স্ট্যাটিক ডিভাইস বলতে পারি, কমপ্লিটলি স্ট্যাটিক ডিভাইস। আর এই স্ট্যাটিক ডিভাইস হওয়ার কারণে সুবিধাটা কি হয়? স্ট্যাটিক ডিভাইস হওয়ার কারণে এর ফ্রিকশনাল লসটা কিন্তু একেবারেই মানে জিরো হয়, হয়ই। ফ্রিকশন কখন হয়? যখন একটা বডির উপর দিয়ে আরেকটা বডি মুভ করতে চেষ্টা করে তখনই কিন্তু ফ্রিকশন হবে। আর মুভই যদি না করে, কোনো মুভমেন্ট যদি নাই থাকে, তাহলে ফ্রিকশনের প্রশ্ন উঠছে না। যে কোনো মেশিনের ফ্রিকশনাল লস কিন্তু একটা বড় লস, এটা মনে রাখবে। সেই লসটা যদি টোটালি অ্যাবসেন্ট হয় তাহলে কি হবে? ওই ট্রান্সফরমার এফিসিয়েন্সি অনেক হাই হবে। অর্থাৎ যে এনার্জিটা তুমি ইনপুটে প্রয়োগ করছো আর যে এনার্জিটা তুমি আউটপুট থেকে পাচ্ছ, এই দুটো এনার্জির মধ্যে বেশি ডিফারেন্স তুমি লক্ষ্য করতে পারবে, অর্থাৎ লসটা কম হবে। জেনারেলি কি হয়? আউটপুট এনার্জি ইনপুট এনার্জি থেকে অনেকটা কম হয়, 80% হয় বা 75% হয়। সেখানে ট্রান্সফরমারের ক্ষেত্রে তুমি দেখতে পাবে যে ইনপুট এনার্জির প্রায় 95 থেকে 98% এনার্জি তুমি আউটপুটে পাচ্ছ। তাহলে এফিসিয়েন্সিটা কত হয়? 95 থেকে 98। এত হাই এফিসিয়েন্সি কারণটা কি? কারণই হচ্ছে ওটাই যে ট্রান্সফরমার হচ্ছে কমপ্লিটলি স্ট্যাটিক ডিভাইস, ফ্রিকশনাল লস ইজ টোটালি জিরো। তাহলে এফিসিয়েন্সিটা অন্যান্য যে কোনো মেশিনের থেকে ট্রান্সফরমার অনেক বেশি। একটা মোটরের এফিসিয়েন্সি কত? মোটামুটি ভাবে খুব ভালো মোটর যদি হয় তাহলে 85% এফিসিয়েন্সি হবে। একটা জেনারেটরের এফিসিয়েন্সি হয় 75 থেকে 85 এর মধ্যে।
কারণ মোটর জেনারেটর এই যে রোটেটিং বডিগুলো এদের প্রত্যেকের এফিসিয়েন্সি কিন্তু নিয়ার অ্যাবাউট 80%। সেখানে একটা ট্রান্সফরমারের এফিসিয়েন্সি হচ্ছে মানে মোটামুটি ট্রান্সফরমার যেগুলো সেগুলোরই এফিসিয়েন্সি 95%। তাহলে ভালো ট্রান্সফরমারের ক্ষেত্রে আরো বেশি হবে। তাহলে বুঝতেই পারছো যে এফিসিয়েন্সিটা মোটর জেনারেটরের তুলনায় অনেক বেশি। এর ফলে কি হয়, আরো একটা সুবিধা হয় যে তোমার উইয়ার এন্ড টিয়ার যেটাকে বলে, মানে ক্ষয়। একটা মেশিন দীর্ঘদিন চলতে চলতে তার দ্বারা ক্ষয় হয়, ক্ষয় হলে তার মেনটেন্যান্স করাতে হয়, সুপারভিশন করতে হয়, মাঝে মাঝে তোমাকে দেখতে হয় যে মেশিনটা ঠিক আছে কি নেই। সেই ব্যাপারটা কিন্তু ট্রান্সফরমারে অনেক কম, কারণ মেশিনে ক্ষয়জনিত যে উইয়ার এন্ড টিয়ার যেটাকে বলে, মানে মেশিন আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, সেই ব্যাপারটা ট্রান্সফরমারে কিন্তু অনেক কম। তাহলে ট্রান্সফরমারে যে ধরনের ফল্টগুলো হয় সেই ফল্টগুলো কিন্তু তোমার ওই ফ্রিকশনাল লস জনিত ফল্ট হয়, যেটা তুমি মোটর জেনারেটর দেখতে পাবে। যে মোটরে হয়তো একটা পার্ট হয়ে গেল বা জেনারেটরের একটা পার্ট হয়তো ঘর বসা খেয়ে গিয়ে নষ্ট হয়ে গেল, সেই জিনিসগুলো কিন্তু ট্রান্সফরমার তুমি দেখতে পাবে। তাহলে ট্রান্সফরমারের লাইফ কিন্তু অনেক বেশি এবং খুব বেশি মেনটেন্যান্সের দরকার পড়ে না বা খুব বেশি সুপারভিশনেরও প্রয়োজন হয়। একবার ট্রান্সফরমার বসিয়ে দিলে দীর্ঘদিন সেটা উইদাউট এনি মেনটেন্যান্স চলতে পারে। সেখানে ফল্ট হয় কিন্তু সেই ফল্টগুলোর নেচারটা অন্য ধরনের, মানে ঘর্ষণজনিত কোনো ক্ষয় সেখানে লক্ষ্য করা যায়। তাহলে ট্রান্সফরমারের এই গুণাগুণগুলো রয়েছে। এই সমস্ত গুণাগুণগুলো আমাদের বুঝতেই পারছো যে ট্রান্সফরমারটাকে অন্য যে কোনো মেশিনের থেকে একটা আলাদা জায়গাতে প্লেস করেছে। এই সংক্রান্ত আরো বহু তথ্য আমরা এই পরবর্তী ক্লাসগুলোতে পড়ব, যে ট্রান্সফরমারের ভেতরের কনস্ট্রাকশন কি আছে, ট্রান্সফরমারের ভেতরে মানে ট্রান্সফরমারটা কি দিয়ে তৈরি হয়, ট্রান্সফরমারের কি কি পার্টস থাকে, তাদের কাজ কি, এই প্রত্যেকটা জিনিস আমাদের একটু ডিটেলসে পড়তে হবে। ট্রান্সফরমার কিন্তু খুব একটা ইন্টারেস্টিং বিষয় এবং ভালো হতো যদি আমি তোমাদের একটা কোনো ট্রান্সফরমার কারখানায় নিয়ে যেতে পারতাম, সেখানে গিয়ে দেখাতে পারতাম যে ট্রান্সফরমার কিভাবে তৈরি হয়। তোমরা যদি পারো তোমাদের কাছাকাছি দেখবে অনেক ট্রান্সফরমার রিপেয়ারিং সেন্টার থাকে, সেই রিপেয়ারিং সেন্টারে পারলে তোমরা কিন্তু চলে যাবে, গিয়ে দেখবে যে ট্রান্সফরমারের কি কি পার্টস আছে, সেই পার্টসগুলো কীভাবে অ্যাসেম্বলি করা হচ্ছে, কীভাবে মানে ট্রান্সফরমারটাকে তৈরি করা হচ্ছে, তাহলে কিন্তু আইডিয়াটা অনেক স্পষ্ট। কারণ শুধু বই থেকে পড়ে গেলাম বা শুধু ক্লাস করলাম আর শিখে গেলাম, ইঞ্জিনিয়ারিংটা কিন্তু এরকমভাবে পড়াশোনা যাবে না। তোমাকে বেশিরভাগটা নিজের চোখে দেখতে হবে এবং যত বেশি নিজের চোখের এক্সপিরিয়েন্সের সঙ্গে নিজেকে কোপ আপ করাতে পারবে তত বেশি তুমি শিখতে পারবে। এই জন্য যা যা জিনিস তুমি পড়ছো সেই জিনিসগুলোকে তোমাকে বাস্তবে দেখতে হবে, বাস্তবে হাত দিয়ে নেড়ে তোমাকে বুঝতে হবে যে জিনিসটা আমি যেটা শিখলাম আর আমি যেটা দেখছি এই দুটোর মধ্যে প্যারিটি আসবে, তবেই কিন্তু শেখাটা কমপ্লিট হবে। এইটুকুই বলে আজকের ক্লাস আবার শেষ করছি। তোমরা এইগুলো পড়তে থাকো, যে কোনো বাজারে প্রচুর বই আছে, যে কোনো বই তুমি ধরে পড়তে পারো। আমি পার্টিকুলার কোনো বইয়ের নাম বলছি, যেটা তোমাদের কাছে সহজ বলে মনে হবে সেই ধরনের কোনো বই পড়তে পারো, আর ক্লাস করলেই তোমরা অনেকটা জিনিস শিখতে পারো। তো আজকের ক্লাস এইটুকুই থাক, যেটা পড়ালাম সেটা নিশ্চয়ই পড়বে পারো। নেক্সট ক্লাসে আমরা বাকি